আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নুসরাতের অবস্থা সংকটাপন্ন, সিঙ্গাপুরে নেওয়া যাচ্ছে না, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন। পাবনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ১৪ জেলার ৬ শতাধিক চরমপন্থী। একদিনের ব্যবধানে চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রায় ৫.৫ কোটি টাকা মূল্যের ৯৬টি স্বর্ণের বার জব্দ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে এখনই সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয়, জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, নুসরাতকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, আর মেয়েকে বাঁচানোর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। অন্যদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগ উঠেছে মাদ্রাসার সহসভাপতি রুহুল আমিনের বিরুদ্ধে। মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের উন্নত চিকিৎসার জন্য সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন গঠিত মেডিকেল বোর্ড। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখনই সিঙ্গাপুরে নেওয়া যাচ্ছে না নুসরাতকে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ চলতেছে। যারা যারা প্রকৃত অপরাধী, যেটা প্রশাসন যেভাবে করার ওইভাবে করতেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানান, অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রীর চিকিৎসা বার্ন ইউনিটে হবে। তার অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। মেয়েটির শারীরিক অবস্থা নিয়ে ভবিষ্যতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি। তারা আমাদের সাথে চিকিৎসায় একমত। আরও কিছু নতুন পরীক্ষা কিছু অ্যাডভাইস দিয়েছি, সেটা আমরা শুরু করছি। যেরকম আজকে এখন বোধহয় অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, কিছু মরা চামড়া কেটে ফেলতে হবে, মানে যাতে ইনফেকশনটা কমানো যায় সেই ব্যবস্থা প্রক্রিয়াগুলো আমরা করছি। সামন্তলাল সেন জানান, তার শরীরের ৮০% বেশি পুড়ে যাওয়ায় মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। আমরা অভিজ্ঞতা থেকে বলে এগুলো পেশেন্টকে বাঁচানো খুব কষ্ট হয়, বাট মেয়েটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে মেয়েটার বয়সটা কম, হয়তো সে ফাইট করতেছে এখনো। দেখা যাক না, আমরা চেষ্টা করে দেখি। নাম প্রকাশে অনিচ্ছুক মেয়েটির এক স্বজন জানান, নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা করে ফেনী সোনাগাজী ফাজিল মাদ্রাসার সহসভাপতি রুহুল আমিন। এই ঘটনায় দায়ের করা মামলায় মূল হোতাদের আসামি করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। রুহুল আমিন এই ঘটনাটা দাপা চাপা দেওয়ার জন্য নুসরাতের গায়ে আগুন লাগানোর পর এটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, এবং ফেনীর মাননীয় পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকারও এই দাপা চাপার ঘটনার সাথে জড়িত। SM জাহাঙ্গীর আলম সরকারের কারণে ফেনীতে আরও অনেক ঘটনা ঘটছে, কিন্তু এগুলা ভয়ে কেউ বলে না বিদায় মিডিয়ার সামনে আসছে না, দেশবাসী জানতে পারছে না। নুসরাতের এই ঘটনার সাথেও ফেনীর মাননীয় পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার এবং আগুনের এই ঘটনার সাথে ওই প্রভাবশালী নেতা রুহুল আমিন সরাসরি জড়িত, এবং মেয়ের বাবা ভাই পরিবারকে অব্যাহতভাবে হুমকি দেওয়ার কারণে তারাও মিডিয়ার সামনে ভয় খেতে বলছে না, এড়িয়ে যেতে চাচ্ছেন, অন্য কথা বললেন, মূল কথাটা বলছেন না। ঘটনায় যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সোনাগাজী উপজেলা নবনির্বাচিত মেয়র। ঘটনার সাথে যারাই সম্পৃক্ত থাকুক, সে যত বড় শক্তিধর হোক, কে আছে সেটি পুলিশ তার ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাউকে ছাড় দেওয়া হবে না। অগ্নিদগ্ধ মাদ্রাসার ছাত্রীর অবস্থা খুবই সংকটজনক। এরই মধ্যে অপারেশন করা হয়েছে একটি। SM ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টায় গ্রেফতার 7 জনের 7 দিন করে রিমান্ড আবেদন করেছেন পুলিশ। এদিকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কর্মজীবী নারীরা। মঙ্গলবার দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন হয়। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টাকারীদের এখনও গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী কারাগারে থাকা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি জানান তারা। গত 6 এপ্রিল শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে যায় এই শিক্ষার্থী। কয়েকজন শিক্ষার্থী তাকে ছাদে নিয়ে চাপ দেয় অধ্যক্ষের বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে, আর রাজি না হলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়
দুর্বৃত্তরা। বনানী এফআর টাওয়ারে আগুনের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার জানাজা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজেদের জীবনকে তুচ্ছ করে আগুনের লেলিহান শিখা থেকে মানুষকে বাঁচাতে নিরন্তর চেষ্টা চালানোই যে বাহিনীর সদস্যদের মূলমন্ত্র, তা আবারও জীবন দিয়ে প্রমাণ করল সোহেল রানা। বনানী এফআর টাওয়ারে আগুনের ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়ে গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহেল রানা। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হলেও সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। সোমবার রাত 10:30টায় তার লাশ দেশে আনা হয়। শেষবারের মতো বিদায় জানাতে মঙ্গলবার সকাল 11টায় সোহেল রানার মরদেহ নিয়ে যাওয়া হয় কাজী আলাউদ্দিন রোডের ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে। মুষলধারে বৃষ্টির মাঝেই সহকর্মীরা তাকে শেষ বিদায় জানায়। অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। নিহত সোহেল রানার জন্য পরিবারের পক্ষ থেকে সহকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চান তার ছোট ভাই। ভাই ছিল আমাদের একমাত্র সম্বল। আমার ভাই চলে গেছে, আমরাও একবার নিঃস্ব হয়ে গেছি। আল্লাহ মাহবুব জানেন আমরা কিভাবে চলতে পারি। সবাই দোয়া করবেন আমার ভাইয়া যেন জান্নাতবাসী হন। সোহেল রানার পরিবারের জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা নেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীও মানে কিছু দিবেন, সেটা আপনারা ভবিষ্যতে দেখতে পারবেন। বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার কেরুয়ালা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। যাদের জমি কম তাদের জমি উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিকল্প ভূমি না থাকলে জমির মালিককে 3 গুণ দাম পরিশোধের সাথে পুনর্বাসন করারও নির্দেশনা দেন সরকার প্রধান। ভারতীয় বিনিয়োগকারীদের জন্য আলাদা করে অর্থনৈতিক অঞ্চল সহ মোট 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের 20তম একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট 18,191 কোটি টাকা ব্যয় হবে, যার মধ্যে 6,622 কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং বাকি 11,568 কোটি টাকা প্রকল্প ঋণ থেকে আসবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া সিলেট সেকশনের মিটার গেজ রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয় ভবন ও অডিটোরিয়াম নির্মাণ। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান। এবছরের শেষেই হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এরই মধ্যে 21তম সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে দলটি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন শীঘ্রই 8 বিভাগে শুরু হবে সাংগঠনিক সফর। স্থানীয় পর্যায়ে সব কমিটি পুনর্গঠনের পাশাপাশি উদ্যোগ নেওয়া হবে তৃণমূলের বিরোধ নিরসনের। দায়িত্বশীল পদে থেকে উপজেলা নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থানকারীদের মুখোমুখি হতে হবে শাস্তিমূলক ব্যবস্থার। এরই মধ্যে 4 ধাপে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাচন। 445টি উপজেলার 136টিতে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। দল বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে 4 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 45 জন সংসদ সদস্যের বিরুদ্ধে। এমন বাস্তবতায় গত 5 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। সিদ্ধান্ত হয় এসব অভিযোগ খতিয়ে দেখার। আলোচনা হয় আগামী সম্মেলন নিয়েও। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, বিদ্রোহের এসব ঘটনাকে খুব বড় জটিলতা মনে করেন না তিনি। জানান, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আর হচ্ছে না, গণমাধ্যমের এমন খবর কাল্পনিক। অভিযোগ যেগুলো এসেছে, অভিযোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঢালা অভিযোগ এসেছে। এখন ঢালা অভিযোগের পরিপ্রেক্ষিতে তো আমরা কাউকে শোকজ করতে পারি না। অভিযোগগুলো তদন্ত করে আমাদের সাংগঠনিক সম্পাদকরা তারা তদন্ত করে খতিয়ে দেখে অভিযোগ যদি সত্য, যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই শুধু আমাদের কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। এই 8টা বিভাগীয় কমিটির নেতৃত্বে আমাদের সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হবে। এখানে শুধু সাংগঠনিক সফরই শুধু নয়, এই সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে আছে তৃণমূল পর্যায় থেকে আমাদের সংগঠনকে ঢেলে সাজানোর জন্য তৃণমূল পর্যায় থেকে আমাদের কাউন্সিল শুরু করা এবং ধাপে ধাপে সেই কাউন্সিলগুলো ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা কাউন্সিল সম্পন্ন করে আমরা কেন্দ্রীয় কাউন্সিল করব।
এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান জানিয়েছেন, হাতে সময় খুব কম হলেও নির্ধারিত সময় হচ্ছে দলের সম্মেলন। 8টা ডিভিশনের জন্য 8টা টিম গঠন করা হয়েছে। তো আমরা আশা করছি এই টিমগুলি কিছুদিনের মধ্যে কাজ শুরু করবে এবং তার মাধ্যমে আগামী অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যেখানে যেখানে সম্মেলন বাকি আছে বা মেয়াদ উত্তীর্ণ কমিটি আছে সেখানে আলোচনার ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা হবে। বিদ্রোহী প্রার্থী নির্বাচন, আগামী সম্মেলন এগুলি নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা থাকবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে প্রতিটা নেতাকর্মীর কথা বলার, কাজ করার, দেশকে ভালোবাসার অধিকার আছে। সুতরাং ছোটখাটো সমস্যা যেগুলি আছে সেই সমস্যাগুলো দূর করার লক্ষ্যে তো এই টিমগুলি গঠন করা হয়েছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পাবনা সহ 14 জেলার 595 জন চরমপন্থী আত্মসমর্পণ করেছে। পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি ডক্টর জাভেদ পাটোয়ারির কাছে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছে চরমপন্থী সদস্যরা। এসব দলের মধ্যে রয়েছে পূর্ব বাংলা সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকা, নিউ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কাঁদামাটি। আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এদিকে আত্মসমর্পণকারীরা দাবি জানিয়েছে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে তা প্রত্যাহার করা সহ তাদের অর্থনৈতিকভাবে পুনর্বাসন করতে হবে। একদিনের ব্যবধানে চট্টগ্রামের বিমানবন্দর থেকে আবারও জব্দ করা হয়েছে 96 পিস স্বর্ণের বার। সকালে ম্যাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী দিদারুল আলমের কাছ থেকে এই স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। পরে তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণের মূল্য প্রায় 5.5 কোটি টাকা। শুল্ক কর্মকর্তারা জানান, আটক যাত্রী এয়ারপোর্টের ভেতরে প্রবেশের পর তার ব্যাগ স্ক্যানিংয়ের আগেই 9 কেজি 400 গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এর আগে সোমবার প্রায় 12 কোটি টাকার 23 কেজি স্বর্ণের বার উদ্ধার হয়েছিল বিমানের টয়লেট থেকে। ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে ভিজিএফ এর চাল না পেয়ে মানবেতর জীবন কাটছে পটুয়াখালীর জেলেদের। অভাবের তাড়নায় বাধ্য হয়ে আইন ভেঙে জাল ফেলছে কেউ কেউ। ফেব্রুয়ারিতে জেলেদের জন্য চাল বরাদ্দ হলেও এখনও তা পায়নি তারা। এছাড়া তালিকা তৈরিতেও রয়েছে অনিয়মের অভিযোগ। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের রিপোর্ট। সাগর ও নদী বেষ্টিত পটুয়াখালী। মাছ ধরেই জীবন চলে এ জেলার উপকূলীয় বেশিরভাগ মানুষের। ইলিশের উৎপাদন বাড়াতে নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ কার্যক্রম, চলবে জুন পর্যন্ত। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চরম দুরবস্থায় এ অঞ্চলের জেলেরা। এ সময়ে 4 মাস 40 কেজি হারে জেলেদের ভিজিএফ সহযোগিতা পাওয়ার কথা থাকলেও তা এখনো পায়নি তারা। পেটের দায়ে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলছে অনেক জেলে। এই অভাবে আছি, এই জন্য চুরি করে মাছ ধরা লাগে। আবার সরকার আমাদের চাউল দেয়, কিন্তু আমরা চাউল ঠিক মতো পাইতে আসি না। 40 কেজির জায়গায় 30 কেজি পাই। তারপর চেয়ারম্যানে দেয়, চেয়ারম্যানে আত্মীয় বাচ্চা দেখে যারা যারা দেওয়ার তারা তারা দেয়। তারা হালাল লেডি আছে, তারা 100 মন 150 মন ধান পায়, তাগো এই চাউলটা তারা বিতরণ করে। শিগগিরই চাল বিতরণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন ও মৎস্য বিভাগ। প্রায় 1 মাস আগে আমরা চাউলটা ছাড় করছি। এতদিন দিয়ে দেওয়ার কথা, যদি কেউ দিয়ে না থাকে আমি খোঁজ নিতেছি, তা আমি দ্রুত দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করব। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা যদি এটা বিতরণ না করে তাহলে চালটা হয়তো আমরা প্রশাসনের তরফ থেকে বিতরণের ব্যবস্থা নেব। বরাদ্দ পাওয়ার পরও কেন চাল বিতরণ করা হচ্ছে না সে প্রশ্ন এড়িয়ে যান স্থানীয় জনপ্রতিনিধি। তালিকা তৈরিতে অনিয়ম হয়নি বলেও দাবি তাদের। মৎস্যজীবীর যে তালিকা শনাক্ত করা হয়েছে, সরকার যাদেরকে আইডেন্টিফাই করছে, সেই তুলনায় আপনার অর্ধেকেরও কম বরাদ্দ আসে, যার জন্য তাদের মধ্যে একটা ক্ষোভ অভিযোগ সবসময় থাকে। আমরা ডিউ পেয়েছি, তালিকা তৈরি হয়ে গেছে, আমরা কিছুদিনের মধ্যে মৎস্য ভিজিএফ বিতরণ করতেছি। পটুয়াখালীতে নিবন্ধিত জেলে ৬৯,৬৬০ জন, কার্ডধারী ৪১,৫৯১ জন। এবছর ভিজিএফ এর আওতায় এসেছে ২৫,১৭৩ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে 10ম স্প্যান বসছে আগামীকাল। নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের 4 জন দগ্ধ।
আপনারা দেখছেন আবারও স্বাগত বাংলাদেশী সংবাদে। কাল পদ্মা সেতুর 10ম স্প্যান বসতে যাচ্ছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, স্প্যান বসানোকে কেন্দ্র করে এরই মধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমারভোগে সার্ভিস এরিয়াতে স্প্যানের সকল কাজ সম্পন্ন করা হয়েছে। সেতুর 13 ও 14 নম্বর পিলারে বসতে যাচ্ছে এই স্প্যান। এই স্প্যান বসানো হলে সেতুর 1.5 কিলোমিটার অংশ দৃশ্যমান হবে। সেতু কর্তৃপক্ষ আরও জানায়, 10ম স্প্যানটি মাওয়া প্রান্তে রাখা হয়েছে। এ ব্যাপারে পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, বাকি স্প্যানগুলো জাজিরা প্রান্তে বসানো হয়েছে। তাই জাজিরা প্রান্তে পদ্মা সেতুর 1200 মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুতে 42টি পিলারে সর্বমোট 41টি স্প্যান বসবে। নরসিংদীর রায়পুরায় দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। গতকাল রাতে লোচনপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী বিপ্লবের সাথে প্রতিবেশী দুলালের জমি নিয়ে বিরোধ ছিল। গেল ফেব্রুয়ারিতে দুলালকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আর এরই জেরে বিপ্লবের বসত বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষের লোকজন। এতে দগ্ধ হয় বিপ্লবের 3 বোন ও ফুপু। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। বৈশাখী উৎসবকে ঘিরে খাগড়াছড়ি পাহাড়ি গ্রামগুলোতে সাজ সাজ রব। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে চলছে নানা প্রস্তুতি। হাটবাজারগুলোতে পড়েছে কেনাকাটার ধুম। আগাম বুকিং হয়ে গেছে হোটেল মোটেলগুলোতে। উৎসবের জোয়ারে ভাসছে খাগড়াছড়ির প্রতিটি জনপদ। 12 এপ্রিল নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈশাখীর মূল উৎসব শুরু হওয়ার কথা থাকলেও 1 এপ্রিল থেকে উৎসব শুরু হয়ে গেছে। উৎসবকে কেন্দ্র করে আনন্দ শোভাযাত্রা, মারমাদের ঐতিহ্যবাহী পানি উৎসব ও ত্রিপুরা সম্প্রদায়ের গড়িয়া নৃত্যের আয়োজন করা হয়েছে। জগতের কল্যাণ কামনা করে এবং এলাকাবাসীর কল্যাণ কামনা করে এই উৎসব গড়িয়া নৃত্য পরিবেশন করা হয়। বর্তমান যে সমাজ ব্যবস্থা তার সাথে তাল মিলতে গিয়ে আমাদের অনেক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেটাকে তুলে ধরার জন্য বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এই বছর বিভিন্ন রকম আয়োজন করেছে। আমাদের কালচারের বিভিন্ন পোশাক আশাক সেখানে আমরা প্রদর্শন করব। 11 এপ্রিল বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পুরাতন বছর বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাবে খাগড়াছড়ি জেলা পরিষদ। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, এই প্রতিটি সম্প্রদায়ের আদি অক্ষরকে নিয়ে আমাদের বৈশাখী এবং বাংলা নববর্ষ আমরা পালন করি। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আগামী 11 তারিখ স্মরণার্থ র্যালির মাধ্যমে আমরা আমাদের বৈশাখী উদযাপন শুরু করতে যাচ্ছি। 1995 সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রধান 3 সম্প্রদায় ত্রিপুরা, মারমা ও চাকমারা তাদের নববর্ষের নামের আদ্যক্ষর নিয়ে সম্মিলিতভাবে বৈশাখী উৎসব পালন করে আসছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুমিল্লা ইপিজেডের আরএন টেক্সটাইলে সোমবার রাত 9:30টায় লাগা আগুন 8 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মিলের সুতোর কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, প্রথমে ঘটনাস্থলে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতার কারণে চোয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও 8টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় 100 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। রংপুর সহ আশেপাশের উপজেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। গাছ ও ঘর চাপায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত থাকে সকাল 11টা পর্যন্ত। ঝড়ে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ ও ঘর চাপা পড়ে আহত হয়েছেন 15 জন। ঝড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় অনেক উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নগরীর জেলা স্কুলের সামনে গাছ উপড়ে পড়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 63 কিলোমিটার আর বৃষ্টি হয়েছে 39 মিলিমিটার। এদিকে শিলাবৃষ্টিতে সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দেশে বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার রয়েছে একটি ডেস্ক রিপোর্ট।
মুন্সিগঞ্জে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কর্মসূচির পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। পরিদর্শন শেষে মন্ত্রী টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরদৌড় এলাকায় সংবাদ সম্মেলনে বলেন, বিক্রমপুর অঞ্চলের প্রত্নতত্ত্ব খননের মধ্য দিয়ে অঞ্চলের ইতিহাস উন্মোচিত হচ্ছে। কাশেম নূর ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। কর্মশালায় 300 জন অংশ নেন। পরে তাদের মাঝে হজ সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে পাহাড়ের মানুষ আনন্দমুখর পরিবেশে বিজু উৎসব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ওসাতন তালুকদার। সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন উৎসবের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। নির্বাচন পরবর্তী ধর্ষণ ও গণধর্ষণ ঘটনা রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত জরুরি সভা হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। রাজশাহী বিভাগে প্রথম ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করা হয়েছে তানোর উপজেলায়। সকালে জেলা প্রশাসক আব্দুল কাদের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এর মাধ্যমে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, 10টি মেগা প্রকল্প, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। চা চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধার র্যালি ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা হয়। অনুষ্ঠানে 9 জন প্রান্তিক চা চাষির মাঝে 11টি সেচ যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ। কর্মশালায় তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ফেনীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ নুসরাতের অবস্থা সংকটাপন্ন, সিঙ্গাপুরে নেওয়া যাচ্ছে না, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন। পাবনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে 14 জেলার 6 শতাধিক চরমপন্থী। একদিনের ব্যবধানে চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রায় 5.5 কোটি টাকা মূল্যের 96টি স্বর্ণের বার জব্দ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়, আর এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে চাইলে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ।